আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো আমার এই বিশেষ নিবেদন স্যাটারডে হরর স্টোরি। আজ আমরা স্যাটারডে হরর স্টোরিতে নিয়ে এসেছি মলয় শঙ্কর দাশগুপ্তের সত্যি ভূতের গল্প এই বইটি থেকে একটি ভূতের গল্প। গল্পটি লিখেছেন মলয় দাশগুপ্ত এবং গল্প পাঠে আমি গোপীনাথ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা তো আপনাদের জন্য ফ্রি হতে পারে, বাট এটা আমাকে খুবই উৎসাহ করে এই ধরনের গল্প বানাতে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আমার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায়। তো শুরু করছি আজকের গল্প মলয় শঙ্কর দাশগুপ্তের একটি ভূতের গল্প। গল্প পাঠে আমি গোপীনাথ। এমন অসহায়ের মধ্যে যে পড়তে হবে তা স্টেশনে নেমেও বুঝতে পারি। অবশ্য সমুদ্রের পিকি সিজন একটা, তা বলে কোনো হোটেলে কি কোনো ঘর যে পাওয়া যাবে না তা বুঝবো কি করে। বড়দিন দুনিয়ার সব ভ্রমণার্থী প্ল্যান করে এবার যেন পুরীতেই এসেছে। আশ্চর্য, ছোটোখাটো হোটেলগুলির সিঁড়ির তলার পর্যন্ত দ্বিগুণ কড়িগুণে কেউ কেউ থাকতে বাধ্য হয়েছে। স্বর্গদ্বারের ভিতরের রাস্তা দোকান ঘরের মতন ঘরগুলিতেও নাকি লোক ঠাসা। বাঙালির অন্যতম ভরসা ভারত সেবাশ্রম পর্যন্ত ডজন খানেক পরিবার বারান্দায় মোটামুটি নামিয়ে এতটুকু আশ্রয়ের আশায় লাইন দিয়ে আছেন। হন্যে হয়ে খুঁজেও তখন তেমন কোনো হোটেলের সন্ধান পাওয়া গেল না। তখন ধীমানই প্রথম মুখ খুলল। বুঝলি হীরক, পানের এই বড় দোকানটা পর্যন্ত বলছিল তার জীবনে পুরীতে এমন ভিড় সে কখনো দেখেনি। তা তো হলো, কিন্তু এখন কি করা যায়? বিকেলের মধ্যে একটা বন্দোবস্ত হয়ে যাবে, দেখাই যাক না। না হলে পান্ডাদের বাড়ি তো আছেই। আমরা মেসো মশাইয়ের চেনা এক পান্ডা, কি যেন নাম, টের হয়েছে 2 দিনের জন্য এসেছি সমুদ্র দেখতে। সকাল বিকেল সি বিচে ঘুরবো ফিরবো, তা না গিয়ে থাকো 5 মাইল দূরে পান্ডাদের বাড়ি। আশ্চর্য! আহা, চড়ছিস কেন? ধীমান আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কেননা বলতে গেলে ওই আমাকে জোর করে এখানে টেনে এনেছে। বলল, একা একা যাব? চল দুজনে 2 দিনের জন্য ঘুরে আসি। ধীমান নিজেই বুকিংয়ের ব্যবস্থা করেছে, একমাত্র হোটেলে বুকিং ছাড়া। বলেছিল পৌঁছে ঠিক 2 দিনে একটা বন্দোবস্ত হয়ে যাবে। এমন কি আর একটা হোটেলেও বসে খেয়ে নিয়ে ঠিক হলো সঙ্গে লাগেজ বলতে যা আছে তা কোথাও জমা রেখে আপাতত সমুদ্রের পাড়ে গিয়ে বসা যাক। রাস্তার পার হয়ে এগিয়ে যখন যাব তখন হঠাৎ একটা কণ্ঠস্বর পিছন থেকে কানে এলো। কি দাদা বাবু, ঘর খুঁজছেন বুঝি? তাকিয়ে দেখি নাতি দীর্ঘ মধ্যবয়সী একজন লোক। খালি পা, ছোট ধুতির ওপর ঠোলা ফতুয়া, ছোট করে চুল কাটা, গায়ে একটা মলিন চাদর জড়ানো।
মুখাবয়ব দেখে স্থানীয় বাসিন্দাই বলে মনে হলো, তবে বাংলায় দিব্যি কথা বললেও স্থানীয় টান সহজেই ধরা যায় না। লোকটার কথায় হাত তখন স্বর্গ পাওয়ার মতন। কথা নেই বার্তা নেই, গায়ে পড়ে সন্ধান দিতে এসেছে, হয়তো দালালও হতে পারে। ধীমানি এগিয়ে গিয়ে এসে জিজ্ঞাসা করলো, কেন, ঘরের সন্ধান আছে নাকি? কেমন ঘর, কত ভাড়া? আগে এখানকার ঘর আছে একেবারে সমুদ্রের মুখোমুখি, আর ভাড়া সে আপনারা দেখে শুনে দেখবেন। জায়গা না পেলে লোক পথে পথে ঘুরেছে, আর সমুদ্রের ওপর ঘরের সন্ধান দিয়ে লোকটা ভাড়ার ব্যাপারটা আমাদের ওপর ছেড়ে দিচ্ছে। কি জানি, বড় দাও টাও মারছে চাই বুঝি, সেই জন্যই হয়তো এত বিনয়। পরে ঝুট ঝামেলা হতে পারে ভেবে লোকটাকে খোলাখুলি বললাম, দেখো বাবু, ঘর আমাদের দরকার ঠিকই, তবে স্পষ্ট করে ভাড়ার কথাটা বলো। সিজন টাইম বলে সাধ্যের বাইরে ভাড়া চাইলে আমাদের নিয়ে গিয়ে তো আর লাভ নেই। লোকটা পান দোস্তা খাওয়া দাঁত বের করে আমার কথার ধার নিয়ে গিয়ে মাথা চুলকে একগাল হেসে বললে, আরে দাদা বাবু, ঘরটা কিন্তু আপনারা ঠিক দুদিনের জন্যই পেতে পারেন। তারপর একটু থেমে ডান হাতটা তুলে আঙুলের কর গুনে বলল, আজ শুক্রবার, কাল হচ্ছে শনিবার, পরশু রবিবার কলকাতা থেকে বড় বাবুর আসার কথা। আপনারা এই দুদিন নিশ্চয়ই থাকতে পারেন। লোকটা যখন ডাক হাত তুলে দিনের হিসেব করছিল, লক্ষ্য করলাম ওর হাতের ডান কনুই থেকে ফতুয়ার হাতা পর্যন্ত দগদগে একটা পোড়ার দাগ। লোকটার কথা শুনে ধীমান এইবার আমার মুখের দিকে এবং আমিও একবার ধীমানের মুখের দিকেই তাকাই। মানে ব্যাপারটা বোঝা গেছে, অর্থাৎ বাবুর বর্তমানে কেয়ার টেয়ার মশাই সুযোগ বুঝে 2 পাইস ম্যানেজ করতে চায়। তা করুক, আমাদের আপাতত বিশ্রামের দরকার। আর ভাড়া আমাদের এখানকার প্রোগ্রাম তো মাত্র দুদিনেরই, ঘরটা দেখে অপছন্দ হবার নয়। মোটামুটি থাকবার মতন সব কিছু আছে। দিব্যি পুরনো আমলের একটা খাট, খান দুয়েক চেয়ার, একটা লেখাপড়ার টেবিল, বড় মতন একটা বেলজিয়াম কাচের আয়না, অযত্নে অব্যবহারে সব কিছুই বয়সের ছাপ। লোকটা মিথ্যে বলেনি, বাড়িটা একেবারে সমুদ্রের মুখোমুখি, এবং বলতে গেলে আমাদের ঘরটাও, তবে বাড়িটা অনেকটা একান্তে। সে আমলের খিনার দেওয়া একটা একতলা বাড়ি, বড় বড় জানালা, পাশাপাশি দুটো বড় বড় ঘর, মাঝখানে প্যাসেজ, ভিতর দিকে উঠানের এক পাশে বাথরুম, অন্য ঘরগুলি তালাবন্ধ। বোঝা গেল বায়ু সেবনের জন্যে কোনো ধনীর একটা তৈরি অট্টালিকা। বছর একবার দুবার তিনি বা তার আত্মীয় স্বজন একবার ঘুরে যান এখানে, জিনিসপত্র ভিতরে রেখে সামনের বারান্দায় এসে দাঁড়ালাম। বাড়িটার সিঁড়ি থেকে যেন বালিয়াড়ি শুরু হয়েছে। সমুদ্রের হাওয়ায় বালি উড়ে উড়ে এসে মরুভূমির মতন বন্ধুর পথ রচনা করেছে। সামনে এতটুকু বাধা নেই, মুখোমুখি সমুদ্র, একের পর এক ঢেউ ভেঙে ভেঙে পড়ছে তীরে, হু হু করে আওয়াজ। সামনের ডান দিক থেকে শুরু হয়েছে বন দপ্তরের নতুন করে লাগানো ঝাউবন। দাঁড়িয়ে সব কিছুই লক্ষ্য করছি।
এমন সময় পিছন থেকে এসে বিনয়ের হাসি হেসে সামনে দাঁড়ালো সেই লোকটি। বলিনি দাদা বাবু, একেবারে সমুদ্রের মুখোমুখি ঘর। ধীমান বারান্দার সিঁড়িতে বসে পড়ে জবাব দিল, তা তো হলো, তা তোমার নামটা কি জানা হয়নি বাপু? আজ্ঞে রাধানাথ খুন্তিয়া। 20 বছর ওপর আমি এই বাড়িটা দেখাশোনা করছি। এখানেই থাকি, তবে নিজের বাড়ির রাস্তায় কাছাকাছি একটা গ্রামে, পরিবার ওখানেই থাকে। সব বুঝলাম, তবে হোটেলটা একটু দূর হয়ে গেল। তা রাধানাথ, সকাল বিকেলে চা জল খাবারের কি ব্যবস্থা করা যাবে? রাধানাথই উপায়টা বাতলে দিল, দাদা বাবু সকাল বিকেল তো বেরোতেই যাবেন, বেরিয়ে টেরিয়ে খেয়ে দিয়ে দুবেলা একবারে ঢুকবেন। আর চায়ের ব্যাপার ও জন্যে ভাবতে হবে না। এই বাড়িটার পিছনে গলিতে দশরথের দোকান আছে। যখনই চায়ের দরকার হবে বলবেন, আমি আপনাদের জন্য এনে দেব। দশরথের দোকান তেলে ভাজা জিলিপি সব পাওয়া যায়। আমি বললাম, তাহলে ভাবনা কি? রাধানাথকে 1 দফা চায়ের অর্ডার দেওয়া হলো। সে চলে যেতেই ধীমান বলল, বুঝলি হীরক, মনে হয় লোকটা ভালোই 2-5 টাকা বকশিস নিয়েই হবে। বললাম, বুঝলি, লোকটাকে যতই দেখছি ততই যেন কৌতূহল বেড়ে যাচ্ছে। আচ্ছা, সব সময় চাদর গলাটা ঢেকে চাদরটা ডান হাতের ওপর ফেলে রাখে কেন রে? ও কিছু না, শীতকাল তো, তাছাড়া গ্রামের মানুষ হয়তো পুরনো অভ্যেস। না রে, ও যখন আমাদের ঘরের কথাটা বলছিল তখন তুই দেখিসনি কিনা জানি না, ওর ডান হাতের কনুই থেকে একটা পোড়া ঘায়ের মতন দগদগে দাগ নজরে এসেছিল। হয়তো পোড়া দাগটা ঢেকে রাখতে চায়, কিংবা ওটা অন্য কিছু। তাতে আমাদের কি? না, আসলে এত লোক থাকতে আমাদেরকেই বা ঘরের সন্ধান দিতে এলো কেন? সেটাই বেশি খটকা লাগছে রে। রাধানাথ এসে পড়তে আমাদের আলোচনা ছেদ পড়ল। সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে ধীমান বলল, কেমন আশ্চর্য নীরব পরিবেশ! ঝাউবনের শনশন আওয়াজ আর সমুদ্রের অনন্ত গর্জন। এ পাশে শুধু আমরা 3 জন। রাধানাথকে জিজ্ঞেস করলাম, এত বড় বাড়িতে একা যে থাকো, ভয় লাগে না? আরে ভয় কেন দাদা বাবু, ভয় করবেন কেন? একা চুপচাপে ভালোই তো লাগে। কথাটা ঘুরিয়ে নিতে চেষ্টা করি। না মানে, দিনকাল তো ভালো নয়, রাত বিরেতে চোর ছাচ্চোর। রাধানাথ বাঁ হাত দিয়ে চাদরটা একটু ডান পাশে ঝুলিয়ে দিতে দিতে বলল, আগে এখানে ওসব ঝামেলা নেই, তবে হ্যাঁ, মাঝে মধ্যে রাতের দিকে 2-একটা উল্টো কুকুর শ্মশান থেকে এসে পড়ে ঝামেলা বাঁধ। বারান্দাটা এই দিকটা তো দেখছেন, একেবারে খোলা। রাধানাথ চায়ের গেলাস দুটো নিয়ে চলে যায়। সন্ধ্যের ঘরে ফিরে হোটেলে খেয়ে রাতে ঘরে ফিরলাম 2 বন্ধু। দরজা কড়া নাড়তেই কিছুক্ষণের মধ্যেই খুলে দিল রাধানাথ। দরজা খুলতেই কেমন যেন একটা গা গোলানো গন্ধ নাকে এলো। কি জানি,
রাধানাথ হয়তো ভিতরে শুটকি মাছ রান্না করছিল। যাকগে, পিছনে পিছনে রাধানাথ এসে আমাদের ঘরে ঢুকলো, নিজেই সুইচ টিপে আলো জ্বালালো। তখন সেরকম চাদর গায়ে তার বিছানার শরীরটা এলিয়ে দিয়ে রাধানাথ বসতে বললাম একটা চেয়ারে। ধীমান ততক্ষণে বড় জানালাটা খুলে দিয়ে সমুদ্র দেখছে। জানালা খুলতেই ঝুড়ো হাওয়া মাতামাতি। দেওয়ালে ছেঁড়া ক্যালেন্ডারের ছই নাচের মুখোশের ছবি তেন্ডুলামের মতন একবার এপাশ একবার ওপাশ করছে। রাধানাথকে জিজ্ঞেস করলাম, কি গো রাধানাথ, রান্না করছিলে বুঝি? আগে খাওয়া দাওয়া কমপ্লিট, আপনাদের আসার অপেক্ষায় ছিলাম। টুকরো টুকরো কথা হচ্ছিল রাধানাথের সঙ্গে। ইতিমধ্যে পাওয়ার কাট। ঘড়িতে প্রায় রাত 12:30। রাধানাথ রাধানাথ হাই তুলছে, হয়তো ঘুম পেয়েছে। স্নান জ্যোৎস্নার বারান্দার জাফরিয়া ছায়া দুলে দুলে উঠছে দেয়ালে। শেষ পর্যন্ত কথাটা বলেই ফেললাম, আচ্ছা রাধানাথ, তুমি হঠাৎ আমাদেরই ঘরের সন্ধান দিতে গেলে কেন? অনেকেই তো ঘর খোঁজাখুঁজি করছিল। রাধানাথ ইতস্তত করে জবাব দিল না। রাধানাথ ইতস্তত করে জবাব দিল না, আপনাদের দেখেছিলাম ক্লান্ত হয়ে ঘর খোঁজাখুঁজি করছিলেন, তাহলে দেখছি আমাদেরই লক্ষ্য করছিল। কিন্তু কেন? রাধানাথ চুপ করে থাকে। আমার কথায় জের টানে থামান ব্যাপারটি কি বলতো? এতটা দীর্ঘশ্বাস ফেলে রাধানাথ তারপর রহস্যের জট খুলে, আসলে ধীমানকে পথে দেখে রাধানাথ চমকে গিয়েছিল। তার ছোট ভাই বলরাম নাকি অবিকল ধীমানের মতন দেখতে। ছোট ভাই ছিল তার প্রণাধিক, গায়ের বাড়িতে থেকে চাষবাস করত। বাপ মরে যাওয়ার পর রাধানাথি ছিল তার সব কিছু। ভাইও দাদাকে ছাড়া আর কাউকে জানতো না। কিন্তু সেবারের ঘূর্ণিঝড়ে বালেশ্বরে মামা বাড়ি বেড়াতে গিয়ে গাছ চাপা পড়ে তাজা প্রাণটা শেষ হয়ে যায়। রাতে শুয়ে ধীমানকে বলেছিলাম, ভাগ্যিস তুই অনেকটা বলরামের মতন দেখতে, তাহলে এই আস্তানাটা হয়তো জুটতো না। ধীমান ততক্ষণে নাক ডাকতে শুরু করেছে। অনেকক্ষণ বকাবকিতে আমার দু চোখের পাতা সহজেই এক হতে চাইল না। অদ্দির থেকে ভেসে আসছে সমুদ্রের উত্তাজ গর্জন, হু হু আওয়াজ, দাপাদাপি। মাঝরাতে কাঠের জানালা দরজাগুলি যেন কেঁপে কেঁপে উঠছে। কক্ষণে দুটো চামচিকি ঘরে ঢুকে হঠাৎ চরকিবাজি খেতে থাকে। ভিতরের দরজা বাইরে কিসের যেন খসখস আওয়াজ। পুরনো বাড়ি, হয়তো ছুটুটো হবে, কিন্তু হাওয়ার কেমন যে গা গোলানো শুটকি মাছের গন্ধ। অন্ধকারে দু চোখ মেলে তাকাই, চামচিকি দুটো বোধহয় গোত্তা খেয়ে মাটিতে পড়ে গেছে। থাকবে, পাশে ফিরে শুই। হঠাৎ তার স্বরে দুটো কুকুরের ডাকে, যেন বাইরের বারান্দায় এসে মুখ খুলছে। নির্জনতার টুকরো টুকরো হয়ে পড়েছে ওদের বিকট কান্নার সুরে। হঠাৎ ডাকটা থেমে যায়, কিন্তু মনের ভিতরে দরজার ওপাশে কুকুর দুটো দাপাদাপি করছে। একটার বোধহয় গলায় কিছু আটকেছে।
ফ্যাক ফ্যাক করে ডাকছে। সর্বনাশ, সদর দরজা খোলা ছিল নাকি? কিছুক্ষণ পরে সব দাপাদাপি যেন থেমে যায়। নিশ্চিন্ত হয়ে ঘুমুতে চেষ্টা করি, কিন্তু হঠাৎ মনে হয় কেউ যেন মাঝরাতে ছাদে পায়চারি করছে। ঘুম আসছে না। রাধানাথের হয়তো খেয়াল চেপেছে পায়চারি করার, কিন্তু তাই বলে শেষ ডিসেম্বরের এই মাঝরাত্রিরে ঘুমটা এসেও যেন থমকে যায়। রাত্রির সঙ্গে তা নিয়ে সমুদ্রের আরো মাতাল হয়ে উঠেছে। অবিরাম ঢেউ ভাঙার শব্দ, হু হু করে বয়ে আসছে বাতাস। জানালা দরজা কাপুটি ক্রমটে বাড়ছে। হাওয়ার তীব্রতার হঠাৎ বড় জানালাটা কপাট দুটি ঘটাং করে খুলে যেতেই কাঁচ ভাঙার শব্দ ঘরের ভিতরটা যেন কেঁপে উঠল। ধর্মর করে বিছানায় উঠে বসে চেঁচিয়ে উঠে ধীমান, কে কে কে? বললাম, আরে হাওয়ায় দাপটে হয়তো ছিটকিনি আলগা হয়ে যেতেই জানলা খুলে গেছে, আর হাওয়ার ঝটকায় টেবিলে রাখা কাচের গ্লাসটা ছিটকে পড়ে খান খান। না, জানলার পাশ দিয়ে যেন পড়ে গেল, গায়ে কি একটা জড়ানো। ধুত! ঘুম চোখে জানালার পাল্টাটাকে নড়তে দেখেছিস কিনা? উঠে আলো জ্বালাতে গেলাম, এখনো লোডশেডিং। একবার জানালার ধারে গিয়ে উঁকি মারলাম, কিছুই নেই, শুধু নৈশিব্দ ছিন্ন ভিন্ন করছে সমুদ্রের গর্জন। ততক্ষণে দ্রিমানও এসে পাশে জানালার করাত ধরে দাঁড়িয়েছে। দূর অন্ধকারে যেন দুলে উঠে ভেঙে পড়ছে সাদা ফেলা ছড়িয়ে পড়িয়ে বেলাভূমিতে। ডান পাশের ঝাউবন পাগলের মতন মাথা নাড়ছে। বিমানের একহারা চেহারা হলে হবে কি, কিন্তু দারুক সাহস! কলকাতার সেই দুঃস্বপ্নের রাতেও কিন্তু দিব্যি সিটি থেকে শ্যামবাজার হেঁটে এসে মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে এসেছিল। হঠাৎ দুজনের নজর পড়ল, ঝাউবনের ভেতর থেকে কে যেন বেরিয়ে এলো। অন্ধকার গায়ের জড়ানো চাদরের এক প্রান্ত পথ পথ করে উড়ছে। লোকটা ঝাউবন থেকে বেরিয়ে কিছুক্ষণ বালি রাশিতেই পায়চারি করলো। এক সময় অনেকটা নেমে গিয়ে যেখানটা ঢেউ ভাঙছে সেখানে জলে পা ঝুলিয়ে দাঁড়িয়ে রইল। হেমান বলল, কি ব্যাপার বলতো? জেলে টেলে নাকি? ওরা তো শেষ রাতে মাছ ধরতে নামে, কিন্তু একা কেন? হঠাৎ লোকটা যেন উধাও হয়ে যায় এবং পর মুহূর্তে কোত্থেকে ঝাউবনের ধারে এসে দাঁড়ালো। কি জানি পাগল টাগল হবে, কিন্তু লোকটা যে নিমেষেই লম্বা হয়ে গেল, ঝাউবনের মাথা ছাড়িয়ে গেল, ভাঁজ পড়া একটা তাল গাছের মতন। এখন হাওয়ার চাদর উঠছে, গলা শুকিয়ে এলো, হাওয়ার ধারো গা গোলানো পোড়া গন্ধ ভেসে আসছে। আমি জোরে ধীমানের একটা হাত ধরলাম। ট্যাঙ্গা লোকটা হঠাৎ তার পা হাতটা উঁচু করে ধরলো, তারপর নামিয়ে ঝাউ গাছগুলির মাথার হাত বোলাতে লাগলো। কেমন যেন কেউ পোষা জীবন্তের আদর করে। অনেকক্ষণ এমনি করার পর লোকটা ঘুরে দাঁড়িয়ে লম্বা লম্বা পা ফেলে আমাদের বাড়িটার দিকে এগিয়ে আস্তে আস্তে থমকে দাঁড়ালো। নিমেষের মধ্যেই দেখি স্বাভাবিক মাপের একটা মানুষ কিছুটা উড়াই ভেঙে বাঁ দিকে সোজা হেঁটে চলে গেল। ধীমান বলল,
আরে জানালা বন্ধ কর, জানালা বন্ধ করে দে। হাওয়ার পাগল হয়ে যাবার উপক্রম। দিনের আলোয় মুখোমুখি হতেই ধীমানকে বললাম, ব্যাপারটা কি ছিল রে? কি জানি, ঘুম চোখে ব্যাপারটা কতটা থেকে যায়। রাধানাথ চা নিয়ে আসতেই লক্ষ্য করলাম রাধানাথ তাকিয়ে আছে ধীমানের দিকেই। আমার চোখ পড়তেই রাধানাথ চোখ সরিয়ে নিয়ে ঘাড় পাড়ও নিচু করে বিনয়ের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ হাত কচলাতে কচলাতে বলল, দাদা বাবু, আমাকে আজ একটু দেশের বাড়িতে যেতে হবে। জমি জমা নিয়ে গন্ডগোল। চায়ের দোকানে গায়ের একটা লোক কাজ করে, ও কাল দেশ থেকে এসেছে, ওই খবর দিল। একটু থেমে আবার বলে, বিকেলের চা জলখাবার দোকানের ভীম বলে একজন এসে 5টা নাগাদ আপনাদের দিয়ে যাবে। আমি সকালে বাসে গিয়ে রাতে ঠিক ফিরে আসব, না হলে কাল খুব সকালে। সকালে ঘুরে ঘুরে সমুদ্রের স্নান সেরে ভিজে কাপড় পরে ফিরছি। বারান্দায় দেখি 2-3 জন মানুষ, সঙ্গে ছোট মতন একটা বেডিং সুটকেস। একজন বয়স্ক ভদ্রলোক, সারা মাথায় সাদা চুল, বেডিংয়ের ওপর বসে, মনে হলো খুব ক্লান্ত। সঙ্গে বেয়ারা গোছের একজন, আর একজনকে একেবারে এখানকার বলে মনে হলো, কপালে বড় করে সিঁদুরে ফোঁটা। ভদ্রলোক উঠে দাঁড়ালে। আমরা বারান্দায় এসে দাঁড়াতেই বুড়ো লোকটি বলে উঠলেন, আপনারা? কি জবাব দেব ভেবে না পেয়ে আমিও বললাম, আপনারা? সঙ্গে সঙ্গেই আবার বললাম, আমরা এখানে কাল থেকে আছি এবং কালই আবার কলকাতায় চলে যাব। আছেন মানে? এ বাড়ি তো আমার, আর তাছাড়া বাড়ির চাবি তো আমার কাছে, ঢুকলেন কি করে? ভদ্রলোকের কথায় কেমন যেন খটকা লাগে। কি সব বলছেন উনি? ভদ্রলোক বললেন, তার নাম ধর্মনারায়ণ রায়, থাকেন দমদমে অশ্বিনীনগর। আগামীকালই তার আসবার কথা ছিল, কিন্তু এখানকার বাড়িটার বন্দোবস্ত করতে সময় লাগবে বলে তিনি একদিন আগেই এসে পড়েছেন। গাড়ি 2 ঘন্টা লেট, তাই একটু বেশ বেলাতেই পৌঁছেছেন। ভদ্রলোক বললেন, দেখে তো মনে হচ্ছে পড়াশোনা শেষ করে আপনারা চাকরি বাকরি করছেন, তাই বলে ফাঁকা বাড়ি পেয়ে? আজ্ঞে না, এখানে আশ্রয় পাবার নেপথ্য কাহিনী ধীমানেরই খুলে বলল। ধর্মনারায়ণ বাবুকে সে শুনে ধর্মনারায়ণ বাবু মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেল, সেই সঙ্গে সঙ্গী 2জনেরও। ধর্মনারায়ণ বাবু আমাদের দিকে অসহায় মতন তাকিয়ে বলে উঠলেন, বলেছেন কি? রাধানাথ কি করে হবে? আমার বাড়ির 20 বছর কেয়ারটেকার রাধানাথ তো দিন 10 হলো আগুনে পুড়ে মারা গেছে। সে দেশের বাড়িতে মাসের টাকা নিয়ে গিয়েছিল, হঠাৎ গোয়াল ঘরের গাদায় আগুন লেগেছিল, নেভাতে গিয়ে তাকে পুড়ে মরতে হলো। কয়েকদিন সে হাসপাতালে বেঁচে ছিল বটে, তবে পিঠ, বুক আর ডান হাতের কনুই পর্যন্ত পুড়ে বিভৎস হয়ে গিয়েছিল। ধর্মনারায়ণের বাবুর একটু থেমে আবার বললেন, বাপ মারা যাবার পর তার ছেলে আমাদের খুব জানাশোনা এখানকার এক
পান্ডাজিকে বাড়ির চাবি বুঝিয়ে দিয়ে যান। উনি কয়েকদিন আগে কলকাতায় গিয়েছিলেন। আমার একসঙ্গে আজ ফিরছি। ধর্মনারায়ণ বাবুর সিঁদুরের টিকা পরা সঙ্গের মানুষটাকে দেখিয়ে বললেন, উনিই সেই পান্ডাজি, ওকে জিজ্ঞেস করেই দেখুন। পান্ডাজি মাথা নেড়ে ধর্মনারায়ণ বাবুর কথা সায় দিলেন। কারো মুখেই অনেকক্ষণ কথা সারল না। কিছুক্ষণ বাদ ধর্মনারায়ণ বাবু বললেন, রাধানাথ মানুষটা কিন্তু খুব ভালো ছিল, কিন্তু দুঃখর কথা কি জানলেন? ঝড়ে গাছ চাপা পড়ে ওর আদরের ভাইটা মারা যেতেই ও যেন এমন হয়ে গেল। সময় পেলেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, ভাইকে খুঁজে বেড়াতো। তাই ভাই ভাই করে পাগল হয়ে গিয়েছিল। এই ভর দুপুরে আমার গায়ে যেন শিহরণ খেয়ে গেল। বুকের স্পন্দন বাড়তে থাকে। হঠাৎ দমকা হাওয়ার রোদের হালকা যেন গায়ে এসে লাগলো। ধীমান বলল, কিন্তু রাধানাথ যে আজ সকালেই বিশেষ দরকার বলে ভোরে দেশে চলে গেল। বলে গেল রাতের রাতের বাসে ফিরতে পারে। পান্ডাজি অন্যমনস্ক হয়ে কি যেন বিড়বিড় করছিল। ধর্মনারায়ণ বাবু ক্ষীণ কণ্ঠে বললেন, পান্ডাজি কিছু বলুন। হিসেব মতো আজ রাধানাথের শ্রাদ্ধ, সুতরাং সে আসবে কি করে? বিমান এবারে ধূপ করে মাটিতেই বসে পড়ল। আজ সকালে তাহলে চা খাওয়ানো কোন রাধানাথ? এতক্ষণ শুনছিলেন মলয় শঙ্কর দাশগুপ্তের একটি ভূতের গল্প। গল্প পাঠে আমি গোপীনাথ। গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেকশন গুগল আধারিত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে এই ধরনের ভিডিও বানাতে খুবই উৎসাহ করে তোলে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন। দেখা হচ্ছে গল্পের নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।